আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় যে খবর, আগামী ৩রা সেপ্টেম্বর নির্বাচন হবে ত্রিপুরার একটি মাত্র রাজ্যসভার আসনের। সবথেকে বড় যে ঘোষণা এই মুহূর্তের, যে আগামী ৩রা সেপ্টেম্বর নির্বাচন হবে ত্রিপুরার একটি মাত্র রাজ্যসভা আসনের। ভারতের নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই এই আসন নিয়েও চলছে জোর জল্পনা। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তের সবচেয়ে বড় যে খবর, আগামী ৩রা সেপ্টেম্বর নির্বাচন হবে ত্রিপুরার একটি মাত্র রাজ্যসভার আসনের। ইতিমধ্যেই এই আসন নিয়ে চলছে জোর জল্পনা। ইতিমধ্যে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের আগরতলার সংবাদ প্রতিনিধি। যেমনটা আমরা জানতে পারছি যে আগামী ৩রা সেপ্টেম্বর নির্বাচন হবে ত্রিপুরার একটিমাত্র রাজ্যসভার আসনের। এই উপনির্বাচন নিয়ে সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে, এই গোটা শিডিউল নিয়ে? হ্যাঁ সাহেলি, তুমি ঠিকই বলেছো যে আজকেই রাজ্যে ভারতের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে মোট ৯টি রাজ্য থেকে ১২টি রাজ্যসভার আসনের উপনির্বাচনের দিনক্ষণ শিডিউল সেটা ঘোষণা করেছে। ভারতের নির্বাচন কমিশনের দেওয়া যে নোটিফিকেশনটা আমাদের হাতে এই মাত্র এসে পৌঁছেছে, সেখানে লেখা আছে মহারাষ্ট্রের ২টি আসনে সেখানে নির্বাচন হবে। তো সেই ক্ষেত্রে পাশাপাশি ত্রিপুরার একটি আসনে সেখানে নির্বাচন উপনির্বাচন, সেখানে রাজ্যসভার উপনির্বাচন সেখানে হবে। সব মিলিয়ে মোট ৯টি রাজ্য থেকে ১২টি যে রাজ্যসভা শূন্য আসন রয়েছে সেখানে সেই আসন পূরণের জন্য উপনির্বাচন সেখানে হবে। পাশাপাশি তোমাকে আরেকটা যে শিডিউল যেটা আমাদের হাতে এইমাত্র এসে পৌঁছেছে, নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি অনুসারে নির্বাচনের যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি সেটা ঘোষণা করা হবে, সেটা প্রকাশিত হবে, জারি হবে সেটা আগস্টের ১৪ তারিখ। ১৪ আগস্ট সেটা বিজ্ঞপ্তি নির্বাচনের জারি করা হবে এবং মনোনয়ন জমা দেওয়ার যে শেষ তারিখ সেটা রাখা হয়েছে আগস্টের ২১ তারিখ। মানে ২১ আগস্ট হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ তারিখ সেটা জানানো হয়েছে আগস্টের ২৬ তারিখ। মানে ২৬ আগস্ট সেটা মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ সময়সীমা। এবং সেটা হরিয়ানার জন্য সেটা থাকবে শুধুমাত্র হরিয়ানার জন্য, ২৭ আগস্ট থাকবে হরিয়ানার জন্য, সেটা বলা হয়েছে। ভোট গ্রহণ যেটা হবে সেপ্টেম্বরের ৩ তারিখ, যেটা একটু আগেই তুমি বলেছো, মোট ১২টি আসনে রাজ্যসভার ৯টি স্টেটে, সেটা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেখানে পরিচালিত হবে রাজ্যসভার আসনের যে শূন্য আসনের যে উপনির্বাচন। মহারাষ্ট্রের ২টি আসন ছাড়াও আসাম এবং বিহারে থাকবে ২টি আসন, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ত্রিপুরা একটি আসনে এই যে উপনির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। সেটা আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সাহেলি, আর এর পাশাপাশি যেমনটা আমরা জানি যে আগামীকালকেই পঞ্চায়েত নির্বাচন, তার ঠিক পরপরই রাজ্যসভা নির্বাচন। রাজনৈতিক মহলে কি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে? একদম একদম ঠিকই বলেছো। দুটো বিষয়ই, যে আগামীকাল পঞ্চায়েত নির্বাচন এবং তার ঠিক পরেই, যেহেতু আমরা গত ২ দিন আগেই নিউজ নাওর পক্ষ থেকে একটা রিপোর্ট করা হয়েছিল যে পুজোর আগেই সেখানে রাজ্যসভা নির্বাচন সেখানে হবে। এই বিষয়ে কিন্তু নিউজ নাও সর্বপ্রথম রিপোর্ট করেছিল গত ৪৮ ঘন্টা আগে। ঠিক পরপরই আজকে সেটা আনুষ্ঠানিকভাবে ভারতের নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন যে সেপ্টেম্বরের ৩ তারিখ সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যখন নিউজ করেছিলাম, রিপোর্ট করেছিলাম সবচেয়ে প্রথম, সেখানে কিন্তু রাজ্যসভার যে শূন্য আসন, ত্রিপুরা শূন্য আসনটি, এই আসনটি নিয়ে বিশেষ করে রাজনৈতিক মহলে রাজ্যেও সবচেয়ে বেশি, বিশেষ করে যেখানে বিজেপি ত্রিপুরার এই যেহেতু ক্ষমতাসীন দল রয়েছে, বিজেপির মধ্যে কিন্তু একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল। রাজ্যসভার যে আসনের সিস্টেমটা কিন্তু অন্যরকম। যারা জানেন তারা জানেন যে এটা সাধারণ লোকসভা নির্বাচনের মতো হয় না, সেটা রাজ্যসভা নির্বাচনের একটা আলাদা প্রসেস থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি, সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি অলরেডি সেখানে তৎপরতা শুরু করে দিয়েছে, বিশেষ করে ত্রিপুরার একটি মাত্র শূন্য আসনে। নিউজ নয়ের পক্ষ থেকে যেটা রিপোর্ট করা হয়েছিল, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে ত্রিপুরা থেকে ২-৩ জন নাম সেখানে রয়েছে, ত্রিপুরার বাইরে থেকে একজনের নাম নিয়ে চর্চা চলছে। সার্বিক বিষয়ে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন নামটিতে শিলমোহর দেয় বিজেপি, কেন্দ্রীয় যে সংগঠন রয়েছে তাদের রয়েছে, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, তারা শেষ পর্যন্ত কার নামে শিলমোহর দেয় সেটা কিন্তু জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। অপরদিকে যদি বিরোধী রাজনৈতিক দলগুলির কথা বলো, সিপিআইএম এবং কংগ্রেস, যেটা ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স,
তারাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু তাদের মতো করে রাজনৈতিক ছক কষছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল পঞ্চায়েত নির্বাচন, তুমি ঠিকই বলেছো, পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু মোটামুটি প্রায় 71% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে জয়লাভ করেছে। সেখানে শুধুমাত্র আনুষ্ঠানিকতার বাকি 29 বা 30% আসন যেটাই বলো না কেন সেখানে নির্বাচন হবে আগামীকালকে। তো সেখানে সার্বিকভাবে বলতে গেলে ঠিক পঞ্চায়েত নির্বাচনের পরপরই হবে আর যে শূন্য আসনের যে উপনির্বাচন রাজ্যসভার। এবং এই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বিজেপি, শাসক বিজেপির মধ্যে একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রাতেই রাজ্যসভার ত্রিপুরা রাজ্যের যে নবনিযুক্ত ইনচার্জ প্রভারী, উনি কিন্তু গতকাল রাতেই সেখানে একটা রাজ্যের যে বিজেপি দলের যে নেতৃবৃন্দ তাদের নিয়ে একটা বৈঠক করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্য প্রদেশ বিজেপির সভাপতি এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ একটা বৈঠক করেছেন। সেই বৈঠকেও কিন্তু রাজ্যসভার প্রার্থী নির্বাচনের বিষয়টি এবং নির্বাচন কিভাবে সুসম্পন্ন করা যায়, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন এবং রাজ্যসভার যে নির্বাচন, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আগামী আরো কয়েকটা দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে শাসক এবং বিরোধী ইন্ডিয়া জোট কি ধরনের পদক্ষেপ নেয়, তার জন্য কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এই জায়গাতেই একটা প্রশ্ন, আমরা শাসক দলের কি তৎপরতা এই রাজ্যসভা নির্বাচনে সেটা আমরা শুনলাম, তবে বিরোধীদের দিক থেকেও একটা প্রশ্ন থাকবে যে বিরোধীরা এই বিষয়ে কতটা এগিয়েছে। দেখো, রাজ্যসভার যে সর্বশেষ নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বিপ্লব দেব, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি একটা বিপুল ভোটেই বলা যেতে পারে, একটা মার্জিন অফ ভোট, সেখানে বিরোধী বামফ্রন্টের যে প্রার্থী ছিলেন ভানুলাল সাহা তাকে হারিয়েছিলেন। রাজ্যসভার যারা রাজ্যসভার নির্বাচন সম্পর্কে যারা জানেন, তারা সেখানে এমএলএ রা সেখানে ভোট দেন। তো সেই ক্ষেত্রে রাজ্যসভার যে নির্বাচনের যে প্রসেস, সেটা কিন্তু লোকসভা নির্বাচনের মতো নয়। সেটা হয় এটা ক্লোজ ডোর নির্বাচন, সেখানে শুধুমাত্র এমএলএ রাই, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির পক্ষ থেকে সেখানে এই নির্বাচনটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে গত সর্বশেষ যেটা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বামফ্রন্টের যে প্রার্থী, সেখানে ভানুলাল সাহাকে সেখানে পরাজিত করেছিলেন বিজেপির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এরপর বিপ্লব দেব কিন্তু মোটামুটি প্রায় 1 বছর পরেই গত লোকসভা নির্বাচনে, সর্বশেষ যে লোকসভা নির্বাচন, বিজেপিটাকে টিকিট দেয় এবং রাজ্যসভার এই কারণে রাজ্যসভার আসনটি শূন্য হয়ে যায় এবং আগামী 3রা সেপ্টেম্বর সেখানে উপনির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। পাশাপাশি অপরদিকে যদি তুমি বলতে চাও যে যেখানে শাসক দল বিজেপি অবশ্যই তাদের প্রার্থী নিয়ে একটি চিন্তা ভাবনা করছে কাকে প্রার্থী করা যায়। গত কয়েকদিন আগেও নিউজ নাওয়ের তরফ থেকে সেখানে একটা রিপোর্ট করা হয়েছিল যে ত্রিপুরা থেকে প্রার্থী হবেন নাকি পশ্চিমবাংলার বিরোধী দলের তরফ থেকে কোনো একজনকে প্রার্থী হিসেবে এখানে দাঁড় করানো যায়, সেই নামটাও সেখানে উল্লেখ করা হয়েছিল নিউজ নাওয়ের পক্ষ থেকে। এই বিষয়টার পাশাপাশি অপরদিকে ইন্ডিয়া কংগ্রেসের যে অ্যালায়েন্স, সর্বভারতীয় স্তরে অ্যালায়েন্স, এখানে ত্রিপুরাতেও সেখানে অ্যালায়েন্স আছে, সেই ক্ষেত্রে তারা কাকে প্রার্থী করবে বামফ্রন্ট বা ইন্ডিয়া অ্যালায়েন্স জোট, সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। তারপরেও যেটা বলা যেতে পারে, এক ধাপ এগিয়ে যেটা বলা যেতে পারে যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল সেখানে রয়েছে বিজেপি, অ্যাসেম্বলিতেও রয়েছে এবং পার্লামেন্টেও রয়েছে, স্বাভাবিকভাবে এই নির্বাচনটাও মোটামুটি এক পেশেই হবে, অন্তত পঞ্চায়েত ইলেকশনের মতোই হবে মোটামুটি আগাম বলা যেতেই পারে। তারপরেও লক্ষ্য করার মতো যে বামফ্রন্ট বা ইন্ডিয়া অ্যালায়েন্স জোট কাকে প্রার্থী করে, এই বিষয়টা কিন্তু জানার জন্য আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করে থাকতে হবে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা আমরা শুনলাম যে আগামী 3রা সেপ্টেম্বর হতে চলেছে রাজ্যসভার নির্বাচন এবং আগামীকাল অর্থাৎ 8 তারিখ হবে পঞ্চায়েত নির্বাচন। একইভাবে পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি রাজ্যসভার নির্বাচনের দিকেও নিউজ নাওয়ের নজর থাকবে।